আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব আহ, উম, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমরা আমাদের এই জন্য আমরা আমাদের একজন স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি, আপনাদের সবার পরিচিত, আমাদের খুবই প্রিয় মানুষ, সিনিয়র সাংবাদিক এবং আমাদের অত্যন্ত অত্যন্ত এখন সবাই ওনার কথা শোনার জন্য তাকিয়ে থাকেন। সর্বভারতীয় প্রেস ক্লাবের উনি প্রধান ব্যক্তি, গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে স্বাগত জানাই। কেমন নমস্কার, আছেন দাদা? ধন্যবাদ আপনাদের। না, ওই আমি কেমন আছি বলাটার আর কোনো মানে হয় না, এটা ক্লিশে হয়ে গেছে বলাটা। আমি মনে করি বাঙালি ভালো নেই, সেই জন্য আমি ভালো দিই। দাদা, আমার একটা আহ, ব্যাপার সবাই জানতে চায়। আমি একটু গতানুগতিকের বাইরে একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে শেখ হাসিনাকে যে যে আমাদের ভারতে আছে, এটা নিয়ে তো নানা কথা। শেখ হাসিনার রায় হলো, শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে কিনা, এরকম অনেক কথা ভারত। কিন্তু একটা কথাও কিন্তু আছে যে শেখ হাসিনাকে কি ভারত দয়া পরবশ রেখেছে, নাকি বন্ধুত্ব, নাকি দায়, নাকি বাধ্য হয়ে যে অনেকটা চাপে পড়ে রাখতে হয়েছে? আপনি এটাকে কিভাবে দেখবেন? এই প্রশ্নটা অনেক সময় শুনি অনেকের কাছে। আমার যেটা মনে হয় যে ভারত শেখ হাসিনার সময়কালটাতে ভারত অত্যন্ত নিরাপদ ছিল, সেটা তাদের কৃতজ্ঞতা। এবং সেই কারণেই আর একটা জিনিস হচ্ছে ধারাবাহিকতার বজায় রাখা, একাত্তরের ধারাবাহিকতা। সেই কারণেই শেখ হাসিনাকে তারা রেখেছে, দয়া পরবশ ব্যাপার নয়। দয়ার কোনো ব্যাপার নয়। ভারত এই ধরনের বহু মানুষকে, বহু এরকম রাষ্ট্রনেতাকে আশ্রয় দিয়েছেন এবং থেকেছেন। তার কারণ হচ্ছে যে ভারত মনে করে যে শেখ হাসিনার হাতে বাংলাদেশ যেমন নিরাপদ, তেমনি ভারতও নিরাপদ ছিল, যেটা আজকে নিরাপদ নয়। ফলে আপনি যদি বলেন, আমি বলবো ভারতীয় হিসেবে একটা স্বার্থ কাজ করেছে। ফলে স্বার্থের কারণেই তারা শেখ হাসিনা কেন রেখেছে। মানে দুই দেশেরই একটা, শেখ হাসিনার এবং মুক্তিযুদ্ধের পক্ষেরও যেমন স্বার্থ আছে বা ভালোবাসাবাসী আছে, একটা একটা বন্ধন আছে, সেরকম ভারতেরও নিজেদেরও একটা স্বার্থ তো আছেই। এটাই তো স্বাভাবিক। আহ এটা জানা গেল। এই প্রশ্নটা পাই বলে আপনার কাছে জানতে চাইলাম। আরেকটা কথা প্রায়ই শোনা যাচ্ছে ইদানিং, ভারত নাকি মনে করে, ভারতের নাকি সাজেশন, চাপিয়ে তো দেওয়া যায় না, ভারত নাকি মনে করে শেখ হাসিনা বাদে এর পরে যে নেতৃস্থানীয় নেতারা আছেন আওয়ামী লীগ রাজনৈতিক দলটার, সেইটাকে পরিবর্তন করে একটা নতুন কিছু, নতুন নেতার, আওয়ামী লীগ থেকেই শেখ হাসিনার পরবর্তী টায়ারটাকে করা উচিত বলে নাকি ভারত মনে করেন। এরকম শুনতে পাই। আপনি কিছু বলবেন? এরকম কিছু কি ভারত, মানে ভারত থেকে কিছু বলা হয়েছে শেখ হাসিনাকে, বা আপনারা মনে করেন? না, আমরা কিছু মনে করি না। তার কারণ হচ্ছে যে ভারতের ভারতীয় ছাড়া বাকি সবাই সবকিছু ধরে নেন, সবাই সবকিছু মনে করেন। আচ্ছা। এরকম কিছু ঘটনা, এটা অবাস্তব। এটা একটা প্রচার আছে, প্রচার নেই যে আমি এটা অস্বীকার করছি না। প্রচার আছে, কিন্তু এটা ভারত সরকার এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে অন্তত আমি ভারতীয় হিসেবে, ভারতীয় সাংবাদিক হিসেবে জানি না। এবং ভারতের যারা ঘনিষ্ঠ সাংবাদিক, যারা ঘনিষ্ঠ সাংবাদিক এবং যারা জাতীয় স্তরের সাংবাদিক, তাদের কাছে এরকম কোনো সংবাদ নেই। এটা সম্প্রতি একটা প্রচার চলছে এরকম দেখলাম। এমনকি শেখ হাসিনার পুত্র জয়ও বলেছেন যেরকম একটা খেলা চলছে বলে। হ্যাঁ, তিনি বিবিসিতে। নিজেই বলেছেন, এবং সেটা বলেছেন এটাই যে বিএনপিরও নেতৃত্ব পরিবর্তন এবং আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন, এরকম একটা চলছে কিছু। সেটা সত্যি কথা বলতে গেলে আমার কোনো, প্রথম কথা আমি মনে করি যে, ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগের অন্য কোনো, দেখো আপনি যদি অতীত ইতিহাস দেখে দেখেন, যে 75-এর পর থেকে 81 পর্যন্ত আওয়ামী লীগের একটা চেষ্টা হয়েছিল তো অন্য বিকল্প নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা। সেটা সম্ভব হয়নি। সম্ভব হয়নি যখন তখন তারা শেখ হাসিনাকে, তখন তারা অনুরোধ করেন তিনি যেন ফিরে আসেন দেশে। এবং তারা বুঝতে পারেন যে ওই পরিবারটি ছাড়া, শেখ হাসিনা পরিবারটা তাদের পরিবার নয়, পরিবারের পেছনে একটা আদর্শ আছে।
সেই আদর্শ ছাড়া বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব নয়। ফলে তারা কিন্তু 81 সালে সেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনিয়েছিলেন এবং তাকেই নেতৃত্ব দিয়েছিলেন। আমি এরকম কোন বিকল্প নেতা বা এরকম কোন বিকল্প কিছু না, কাউকে শেখ কিন্তু হাসিনা না, শেখ হাসিনার পরে যারা আছেন, যারা তার পরবর্তী টায়ারে, লাইক সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, এই লেভেলে যারা আছেন, তাদের কি পরিবর্তনের কোনো কথা কি ভারত কোনো সাজেশন শেখ হাসিনাকে দিয়েছে, এরকম কি শুনেছেন আপনি, বা আপনার না, কোনো সাজেশন? ভারতের কোন সাজেশন আছে এরকম কিছু আমি শুনিনি। তো আমি বলছি একটা ঘটনা, যে 15 বছরের একটা শেখ হাসিনা সরকারের একটা অ্যান্টি ইনকামবেসি ছিল। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটাকে অস্বীকার করলে আপনাদের মানে আমার মনে হয় ভুল হবে। এবং সেক্ষেত্রে যাদের সম্পর্কে, ধরুন এই যে দ্বিতীয় শ্রেণীর নেতা আপনি যাদের কথা বলছেন শেখ হাসিনা পরবর্তী, অভিযোগটা অনেক সময় তাদের সম্পর্কে ছিল, ছিল না যে তা নয়, আছে, এবং সেটা এখনো আছে। সেক্ষেত্রে তারা যদি, মানে ধরুন শেখ হাসিনা থাকলেন, শেখ হাসিনা তিনি আওয়ামী লীগ পরিচালনা করলেন, এবং তার সঙ্গে যারা এই ধরনের নেতা, যারা, আমি সাধারণ সম্পাদক কোনো নির্দিষ্ট কারোর ব্যক্তি বলছি না। মানে পরবর্তী আহ, শেখ না, না, হাসিনা। আমি বলছি যে সেক্ষেত্রে একটা, এটা শেখ হাসিনা নিজেই তো বহুবিধ সংস্কার করেছেন আওয়ামী লীগে। তিনি তো নিজেই অনেককে ক্যাবিনেটে নিয়েছেন, অনেককে নেননি, সিনিয়র নেতাদের নেননি, এটা তার সিদ্ধান্তের বিষয়। মানে আমি যদি বলেন যে কোনো সংবাদ খবর আছে কিনা, কোনো খবর কিছু না। আর ভারত বলে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা ভারতের কোনো বক্তব্যই নেই। খালেদা জিয়ার দল তারা কি করবে না করবে সেটা তাদের সিদ্ধান্ত। আর আওয়ামী লীগ কি করবেন না করবেন, আওয়ামী লীগের এখনো শেখ হাসিনাই হচ্ছে তিনি সর্বোচ্চ নেত্রী। তিনি ইলেক্টেড, মানে আমি বলছি পার্টির প্রেসিডেন্ট। মানে তিনি যতক্ষণ না সিদ্ধান্ত নিচ্ছেন, তখন তার বাইরে থেকে কে কি বললো তাতে কিছু এসে যায় না। আপনি কি মনে করেন যে যে তার পরবর্তী যে যেই সব নেতাদের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে, বা এই যে 15 বছর যারা ছিলেন শেখ হাসিনার পরবর্তী টায়ারে যারা আছেন, তাদের ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে, দাদা? না, সাজেশন বলতে আমার মনে হয় যে, যেহেতু যদি এনটি গোটা দায়টাই শেখ হাসিনার উপরে পড়ে, কিন্তু এদের নানা রকমের কারণে আর কি, এদের না বিরুদ্ধে যেটা অভিযোগ আছে, অল্প সময়ের জন্য পেছনের সারিতে থাকলে ক্ষতি কি? অল্প সময়ের জন্য পেছনের সারিতে থাকলে ক্ষতি কি? তার মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা। মানে স্বার্থ ত্যাগ করাটাই হচ্ছে সবচেয়ে বড়, স্বার্থ আদায় করার একটা বড় উপায় হতে পারে। সেটা আমি বলছি ট্যাকটিক্যাল রিজন, ট্যাকটিক্যাল কারণে, কৌশলগত কারণে। আমি তাদেরকে কোনো কারণেই বলছি না যে তারা সম্মানীয় ব্যক্তি, তাদেরকে সরে যাওয়ার কথা আমি কিছু বলছি না। কিন্তু প্রথম দিকে তারা যদি পিছিয়ে এসে নতুনদের স্থান করে, দেখুন আমি নিজে বাংলাদেশে ঘুরেছি এবং জি। গ্রাম প্রত্যন্তের পায়ে হেঁটে ঘুরেছি, এবং এটা কোনো অস্বীকার করা, বলতে কোনো দ্বিধা নেই। আমি বলেওছি, আমার কথা ছাপাও হয়েছে। বহু আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধের আদর্শে যারা দীক্ষিত, তারা অনেকে উপেক্ষিত হয়েছিল, উপেক্ষিত হয়েছিলেন একদল মানুষ যারা ঘিরে রেখেছিলেন শেখ হাসিনাকে, এবং তাদের কথায় তারা আজকে যে জায়গায় নিয়ে গিয়েছে তারাই মূলত দায়ী। কিন্তু এইটা আওয়ামী লীগকে, মানে আমার ধারণা এটা সর্বোচ্চ নেত্রী তিনি নিশ্চয়ই এতদিন এখানে আছেন, তিনি বুঝছেন তার মতো এরকম, আমি বলছি যে এরকম ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন নেত্রী এই মুহূর্তে পৃথিবীতে কম আছে। তিনি সমস্তটাই বোঝেন, এবং সেক্ষেত্রে আমার ধারণা তিনি যথিক সময় তিনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার ভারটা, ভারত কি চাইলো, কি দুবাই কি চাইলো, এটা বড় কথা না। বড় কথা যে তিনি কি চাই, তিনি যেভাবে মনে করবেন যে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করা দরকার, সেটা সিদ্ধান্তটা তার উপর ছেড়ে দেওয়াটা দরকার। অনেক ধন্যবাদ, দাদা। আমি আরেকটা এই প্রশ্ন, মানে অন্য একটা প্রসঙ্গ যাওয়ার আগে আরেকটা বিষয় জানতে চাই। আপনি তো শুনেছেন, আমরা সবাই শুনেছি, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্প্রতি অনেক ধরনের বক্তব্য আসছে। উনি বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে কথা বলছেন। কমনওয়েলথ মহাসচিবের সাথে উনি শোনা যায় যে উনি কথা বলেছেন, আমি যদিও দেখিনি, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। ওনার কি পটেনশিয়াল আছে? আপনি কি মনে হয় উনি রাজনীতিতে আসবে বা আসা উচিত? আপনার কি মনে হয় না, সজীবদের জয়? এটা আমার মনে হয় যে তাদের একটা কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। যদি শেখ হাসিনা পরিবারে বা বঙ্গবন্ধু পরিবারের লিগেসিকে
এগিয়ে নিয়ে যেতে হয়, জি। তাহলে তো সেই পরিবারের কাউকে তো সামনে আসতেই হবে, তাই না? সেটা আমি জানি না উনি আসবেন কিনা, সেটা ওনার সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমার যতদূর ধারণা, আমার মনে হয় এখনো পর্যন্ত কিন্তু শেখ হাসিনাই তার বিকল্প, কেউই নেই আওয়ামী জি। লীগ। না, শেখ হাসিনা তো মানে শেখ হাসিনা তো আছেই, মানে আমি বলছি ভবিষ্যতে কখনো, অনেকে বলে উনি আসবেন, অনেকে বলে উনি ভবিষ্যতের আসবেন জন্য না। তো একটা, না না, ভবিষ্যতের জন্য একটা উত্তরসূরি তো তৈরি করা প্রয়োজন, সেটা অন্য প্রয়োজন। বিষয়, সেটা ঠিক কথাই। সেটা তিনিই করবেন, এবং সেটা তিনি যাকে মনে করবেন সেভাবেই করবেন। আমি জানি না মানে সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় কতটা আগ্রহ নিয়ে আসবেন, বা অন্য কাউকে তিনি শেখ হাসিনা দায়িত্ব দিয়ে দেবেন কিনা, সেটা আমি খুব আমার কাছে কোনো সংবাদ খবর কিছু নেই, ফলে আমি এটা বলতে পারবো না এই বিষয়ে। ঠিক আছে দাদা, এবার আমরা একটু সমসাময়িক ঘটনায় আসি। সেটা হচ্ছে আমরা আমাদের এই যে শেখ হাসিনার যে রায় হলো, সাথে আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবেরও রায় হলো। তারপরে বাংলাদেশের প্রেস সচিব বলল যে উনি যেরকম বলে এক একটা করে স্টেটমেন্ট দেয়, যে প্রথমে ওনারা কামাল সাহেবকে মানে নিয়ে যাওয়ার ব্যবস্থা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন। তো এই কথাটা আপনার কি, এইটাকে উনি ওরকম যে বলে না যে হাওয়ায় ছেড়ে দিয়েছেন, না আসলে এরকম কোনো প্রক্রিয়া হচ্ছে না, আসলে ভারতের কোনো কোনো সাথে? প্রক্রিয়া আছে কিনা আমার কোনো জানা নেই। ভারত সরকারের যেটা সরকারি বক্তব্য, সেটাকে যদি কেউ মাইনরিটি দেখে, সেটা হচ্ছে বিচারটা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেওয়ার আগেই এরকম একটা সিদ্ধান্ত হয়ে গেল যে কামাল সাহেবকে ফেরত দিয়ে দেওয়া হবে, এরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি, প্রথম কথা। এক, দ্বিতীয়ত হচ্ছে, অন্য সকলের কথাই বাদ দিন না, ওই প্রেস সচিব, তার যে ঘনিষ্ঠ ব্যক্তি যাকে তিনি অ্যাপয়েন্ট করেছেন দিল্লিতে, মিনিস্টার প্রেস ফয়জাল, তিনি তো একটা অনলাইনে প্রবন্ধ লিখেছেন যে বিচারটাই হয়নি ঠিক মতো। তিনিই তো লিখেছেন, বলেছেন কিন্তু মানুষের ভাবাবেগটাকে সম্মান দেওয়া উচিত, বিচার যদিও ভুল হয়ে থাকে। একটা খুনের মামলার বিচার হচ্ছে, সেটা তিনি লিখছেন, সেটা ছাপা হয়েছে, তার আত্মপরিচয় দিয়ে যে তিনি মিনিস্টার প্রেস, তিনি লিখছেন এই বিচারটা সঠিক হয়নি। সঠিক হয়নি। অদ্ভুত। তা আমার তো ভারতীয় হিসেবে বলার কোনো দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে যে প্রথমত সেই প্রেস সচিব তার যে মিনিস্টার প্রেস যেটা লিখেছেন সেটা আগে পড়ে দেখুন। সুতরাং এরপরে ফেরত দেওয়া না দেওয়াটা তো অবান্তর প্রশ্ন, অবান্তর বিষয়। মানে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে বসে উনি একের পর এক অদ্ভুত অদ্ভুত সব কথা বলেন মানুষকে কনফিউজ করার জন্য, না ব্যতিব্যস্ত রাখার স্বাভাবিক, জন্য? নাহলে ওনার চাকরি কেন থাকবে? ওনাকে তো করতেই হবে, এটা স্বাভাবিক। উনি ওনার চাকরি করছেন, উনি চাকরি করার জন্য এই ধরনের বিভ্রান্তি, এই ধরনের কথা বলে একটা অন্যদের আর কি বোঝাচ্ছেন। আচ্ছা, একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল না, আর শেখ হাসিনাকে চাইছেন না, এখন আসাদুজ্জামান কামালকে চাইছেন। মানে শেখ হাসিনা সম্ভব নয়, এবার আসাদুজ্জামান কামালের উপরে পড়ি। তো তার প্রতি সমস্ত, তাকে ফেরত দেওয়া হচ্ছে, এরকম একটা ধারণা তিনি তৈরি করতে চাইছেন, যেটা দিয়ে শুরু হবে। শেখ হাসিনায় কবে শেষ হবে সেটা কিন্তু জানে না কেউ। ফলে একটা জিনিস পরিষ্কার, যে ওরা বুঝে গেছেন যে শেখ হাসিনার ব্যাপারে আর কোনো কথা বলে লাভ নেই। লাভ নেই। হ্যাঁ, মানে শেখ হাসিনা তো শেখ হাসিনা। আহ, মানে আমার কাছে, মানে আমি তো থাকি কানাডাতে দাদা। এখানকার কানাডার আমার ছেলের ফ্রেন্ড বলতেছে যে, ওই বলতেছে তুমি কি দেখেছো? আমি বলছি, হ্যাঁ। বলে কি, আমি আই নেভার নিউ দ্যাট শি ইজ সো পাওয়ারফুল, সো ইম্পর্টেন্ট, সো মানে উনি বলে গোটা পৃথিবীতে ওনাকে নিয়ে কথা বলছে, উনি যে এত পাওয়ারফুল তোমাদের একজন নেতা, এটাই তো আমি জানতাম না। ও খুব এগুলো পড়াশোনা করে, ও এরকম জেনজি। তো আসলে শেখ হাসিনা অন্য, মানে শেখ হাসিনার ওয়েটেজ তো আসলে অনেক বেশি। পৃথিবীর পাওয়ারফুল ক্ষমতাধর নেতা তো বটে, এবং নারী নেতৃত্বে বোধহয় ওনার, নারীর ক্ষমতায়নে বোধহয় ওনার কাছাকাছি কেউ না। সেজন্য ওনার একটা নোবেল পাওয়া উচিত, এটা আমার কাছে মনে হয়। মাঝে মাঝে ভাবি। দাদা, আমি এই যে ভারত বাংলাদেশের যে একটা সম্পর্ক, তারপরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, তারপরে এখন পাকিস্তানিদের আনাগোনা, এখন পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে বাংলাদেশ সামরিক বাহিনীর একটা জোট করে কি কাজ করবে তারা, আমার আসলে মানে এই সময়টাতে, এটা তো একটা খুবই ক্রুশিয়াল সময় যাচ্ছে। এই সময়টাতে ভারত
অনেকটা মানে ভারতের দিক থেকে ঠিক ঠিক সেভাবে আমরা কিছু বুঝতে পারছি না। এখন এই যে মানে অনেক সময় ভারতীয়রা বলে গান্ধীবাদী নীতি, মানে আসলে আপনাদের যে যে নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, আসলে আপনারা কিভাবে এটা ডক্টর ইউনূসের সাথে কমিউনিকেশনটা করছেন, বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে? বৈধ, আমরা যদিও বলি বৈধ নয়, কিন্তু তারা তো আছে, ম্যানেজ করছে। কিভাবে করছেন? এবং এখন শোনা যাচ্ছে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব দোহাতে গেছেন, সেখানে ভারত থেকেও একজন কূটনীতিক গেছেন, এরকম শোনা কথা, আমরা তো আর জানি না। একটা আপনাদের একটা খবরের অনলাইন পত্রিকা থেকে দেখলাম যে বিভিন্ন দেশের পাওয়ারফুল ব্যক্তিরা গিয়ে বাংলাদেশের নিয়ে নীতি নির্ধারণ করছেন। তো এটা নিয়ে কিছু বলবেন? আপনি শুনেছেন কিছু, দাদা? না, আমি দেখেছি এটা বাংলাদেশের টাইম বলে একটি পত্রিকা আছে, সম্প্রতি প্রকাশিত। জি। তারাই প্রথম সংবাদটি প্রকাশ করে, এবং সেখান থেকে ভারতের কিছু অনলাইন সেই পত্রিকাটার সংবাদকে, অবশ্য যদিও সে স্বীকৃতি দেয়নি, না দিয়ে নিজের মতো করে খবর করেছে। আসলে জি জি। খবরটি প্রথম করে টাইম বলে একটি পত্রিকা। ও, টাইম না? হ্যাঁ, টাইম, বাংলাদেশের টাইম। এবং তার মানে তারাই প্রথম আজকে তাদের খবর বেরোয়, এবং সেই খবরটা আজকে লিড স্টোরি ছিল তাদের। আচ্ছা। তাদের লিড স্টোরি ছিল, আমার কাছে তারা পাঠিয়েছে কাগজটা, আমি দেখেছি সেটা। জি। এবং সেই খবরটাকেই ভারতের কোনো অনলাইন করেছে একজন। কিন্তু ভারতের মেন স্ট্রিম মিডিয়া যদি বলেন, মেন স্ট্রিম মিডিয়া এখনো সেই খবরটাকে নিয়ে কিছু কোনো এখনো প্রকাশ করেনি, যেটা তারা হয়তো খোঁজ করছেন, খোঁজ দেখবেন হয়তো ভবিষ্যতে। ভারতের কেউ গেছেন ওরকম কোনো বিষয়, মানে আমি তো, মানে আমি নিজে কাতারে, মানে ভারতীয় মিশন আছে সেখানে খোঁজ করেছি, তারা কেউ কিছু বলতে পারেন, তারা জানেন না। খলিলুর রহমান গেছেন এটা সত্য, এবং তিনি কেন গেছেন সেটা প্রকাশও করা হয়নি। 1 বছরে 4 বার গেলেন? না, কাতারটা তো একটা মগজ ধোলার জায়গা। এই আজকে যারা ক্ষমতায় তারা সব আগে কাতারে যেত। আপনাদের তখন আওয়ামী লীগ সরকার কিছুই জানতো না, তারা তো ঘুমিয়েছিল। এরা রোজ যেত ওখানে, কি রোজ অদ্ভুত! তাদের ব্রেন ওয়াশ হতো, কেউ জানতো না। কেউ জানতো না মানে আমরা জানতাম, কিন্তু খবর কেউ রাখেনি, তাদের আমরা আমাদের নিরাপত্তা রক্ষীরাও খবর রাখতো না। এরা তো প্রত্যেকে ওখানে যেত। কাতার, কাতারে হচ্ছে আমেরিকান বেস, সেখানে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের সঙ্গে কথা হতো। তারা তারা এটা মেটিকুলাসলি তৈরি করেছিল ডিজাইন। যখনই কেউ যায়, ইউনুস যখন যায় কাতার হয়ে যায়, সেনাপ্রধান যান কাতার হয়ে যান, সবাই, কাতারটা একটা মহা জায়গা, অদ্ভুত জায়গা, মানে সেখানে তো যায় সবাই। এখন উনিও গেছেন, ভারত থেকে ঘুরে আসার পর গেছেন। এখন আপনি যে মূল আগের প্রশ্নটা যেটা করলেন যে এই ব্যাপারে আমরা কি ভাবছি, প্রথম কথা, ভারতের সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ সৃষ্টির জন্য, যে সার্বভৌম রাষ্ট্র সৃষ্টির জন্য ভারতের একটা ভূমিকা ছিল। এবং ভারত মনে করে সার্বভৌম কোনো রাষ্ট্রে হস্তক্ষেপ করা ভারতের নীতি নয়। 71-এর মতো যদি বাংলাদেশের মানুষ যতক্ষণ না রাস্তায় নেমে আসছেন, ততক্ষণ ভারতের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব নয়। সম্ভব নয়, ভারত করবেও না। হ্যাঁ, ওইখান থেকে, বাংলাদেশ থেকে যদি ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ, সেক্ষেত্রে আমি তো আজও কালও দেখলাম, কালও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে অপারেশন সিন্দুর আছে, ভারতের এখন যদি ওপরে কেউ আক্রমণ করে তাহলে তার পাল্টা আক্রমণ হবে। কিন্তু সেই আক্রমণটা তো বাংলাদেশ থেকে হয়নি এখনো কিছু। এখনো বাংলাদেশের যারা রয়েছে, জঙ্গি সংগঠন বেড়েছে, সন্ত্রাসবাদ বেড়েছে, জেল থেকে ছাড়া পেয়েছে সন্ত্রাসবাদীরা, হিজবুত তাহরির সেখানে দপ্তর খুলে বসে, সবই ঠিকই। কিন্তু ভারত তো আক্রান্ত হয়নি সরাসরি। ভারত যদি আক্রান্ত হয় তখন ভারত ব্যবস্থা নেবে। কিন্তু বাংলাদেশের যে পট পরিবর্তন যেটা ঘটেছে, যেমন একটা জুলাই থেকে আগস্ট ঘটেছিল, সেই ধরনের একটা আন্দোলন বাংলাদেশে চাই। তা না হলে ভারতের পক্ষে কিচ্ছু করা সম্ভব। এইভাবে কোনোভাবে, নিশ্চিতভাবে ভারত একটা সরকারকে বরখাস্ত করে আবার শেখ হাসিনাকে বসিয়ে দেবে, এটা যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছে। এটা ভারত করবে না, জেনে রাখুন। আমি বলছি একজন ভারতীয় হিসেবে, খুব ঘনিষ্ঠ ভারতীয়, ভারতের সরকারের সম্পর্ক হিসেবে, জোর করে কোনো সরকারকে উৎখাত করা ভারতের নীতি নয়। যেটা আমেরিকারা করে থাকে, অন্যত্র করে থাকে, আমাদের নীতি হচ্ছে আপনাদের ওখানে এটা সঠিক সব নির্বাচন হোক। সেটার জন্য ভারত চাপ দিয়ে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে, এটাও ভারতের চাপ। যদি না করতে দেয় তখন তারপরে ভাবা যাবে।
এখন তো পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। খালেদা জিয়া অসুস্থ, সে কি হবে কেউ জানে না। তারেক লন্ডন থেকে বলেছে সে যেতেই পারবে না। তো বুঝতে পারছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ধরনের। যার ক্ষমতায় আসার কথা, যিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা, তিনি বলছেন তিনি বাংলাদেশে যেতে পারবেন না এখন। বুঝতে পারছেন, এটা তো একদম। তার ফলে প্রেস সচিবকে বয়ান দিতে হয়েছে যে তারেকের আসার পেছনে কোনো বাধা নেই। বাধা তো নেই, তাহলে আসছেন না কেন? আসছেন না কারণ হচ্ছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা প্রমাণ করে কোনো স্বাভাবিক কোনো মানুষের পক্ষে ওখানে গিয়ে রাজনীতি করা সম্ভব না। এটাই বর্তমান বাস্তবিক অবস্থা। তাহলে দাদা, আমাদের বাংলাদেশে 4টা বিশ্ববিদ্যালয়ে কিরকম একটা জোরজার করে রিগড হয়ে গেল, মিড নির্বাচন হলো, সেখানে জামাত চলে গেল শিবির। এখন জাতীয় নির্বাচনের কথা তারা বলছে, যদিও আজকে দেখলাম যে 1 সপ্তাহ তারা তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন পিছিয়েছে, 1 সপ্তাহ পিছিয়েছে। কিন্তু আহ, আসন্ন তারা নির্বাচন, ডক্টর ইউনূস অ্যাডামেন্ট কাইন্ড অফ যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করবে। এবং শুধু ভারত নয়, পৃথিবীর সমস্ত মানবাধিকার সংগঠনগুলো, বড় বড় মানে ইভেন দো কমনওয়েলথের মহাসচিব পর্যন্ত, ওনার আমি এক্সে যে ওনার অ্যাকাউন্টে যে দেখেছি, ওখানেও ইনক্লুসিভ লেখা, সবাই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু অ্যাডামেন্ট, উনি বলে দিয়েছেন যে না, উনি আওয়ামী লীগ ব্যান, আওয়ামী লীগকে দিবে না নির্বাচন করতে। তো এই অবস্থায় না এতটা না, উনি শক্তি তো আওয়ামী লীগকে নয়, উনি কাউকেই দেবেন না করতে। কাউকেই দেবেন না। এটা জেনে রাখুন, উনি হ্যাঁ। জেনে রাখুন, উনি যতদিন ওনার নিজের পদ নিশ্চিত না হচ্ছে, জি। ততদিন উনি কোনো কাউকেই ক্ষমতায় আসতে দেবেন না। তার মানে উনি সেই নির্বাচনই হবে কারণে না। আসেননি ক্ষমতায়। সেই কারণেও তিনি আসেননি। তিনি এসছেন অনেকের ধারণা যে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। ক্ষমতা হস্তান্তর করতে তিনি আসেননি। তিনি এসছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং যেটা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এরা করতেন, শেখ হাসিনাকে দেশকে বিক্রি করে দিয়েছেন। আজকে তো চোখের সামনে সবাই দেখতে পাচ্ছে যে বন্দরগুলো সব বিদেশিদের হাতে বিক্রি করে দিয়েছে চোখের সামনে দেখা যাচ্ছে না। এই কাজটাই উনি করতে হচ্ছেন। উনি বাংলাদেশকে বিক্রি করতে এসছেন, বিক্রি করাটা শেষ হলে উনি ফিরে যাবেন। যতদিন না বিক্রি শেষ হচ্ছে ততদিন উনি থাকবেন, আছেন। তার মানে কি উনি তাহলে এই যে ফেব্রুয়ারি নির্বাচন বলছেন, সেটা হচ্ছে না? না, আমার তো নিজের, আমি তো আজ না, আমি তো 10ই আগস্ট থেকে বলছি কোনোদিন নির্বাচন হচ্ছে না। আমি তো 10ই আগস্ট থেকে বলছি 2024-এ নির্বাচনে তো হওয়ার কোনো নির্বাচন হবে যদি ইউনূসকে, যেটা জুলাই সনদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির ক্ষমতাকে আরো বাড়াতে হবে, সেই রাষ্ট্রপতিটা উনি, এই রাষ্ট্রপতিটা উনি। এবং সেই ততদিন, সেই যতদিন না হচ্ছে ততদিন ওনার পেছনে প্রকারান্তরে কোনো মদত আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি অন্য কারোর হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য উনি আসেন। সেটাই জানতে চাচ্ছি যে এই লোকটা এতটা পাওয়ারফুল কিভাবে। মানে শোনা যাচ্ছে যে আমাদের। এটা পাওয়ারফুল, এটা পাওয়ারফুল এই কারণে যে বাকিদের সম্পর্কে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে বাকি পশ্চিমা শক্তি তাদের স্বার্থ পূরণ হচ্ছিল না। ইনি থাকাকালীন ইনি যেসব কোম্পানিকে দিয়েছেন দায়িত্ব বন্দরগুলো, পেছনে তো আমেরিকা আছে, সামনে অন্য অন্য দেশের নাম আছে, কিন্তু পেছনে তো আমেরিকা আছে। ফলে তাদের তাদের ক্ষমতায় উনি ক্ষমতা 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 মানে বলিয়ান, এই আর কি বলতে পারি। এই যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি এই যে আমাদের দেশে যে জঙ্গিবাদী উত্থান, এবং আপনি শুনেছেন তো অবশ্যই যে আমাদের যে সম্প্রতি যে বাউলদেরকে, একজনকে তো পিটিয়ে নেওয়া হলো জেলে, তারপরে আমাদের বাউলদেরকে দেখেছেন বোধহয়, তৌহিদি জনতা নামে একটা গ্রুপের উত্থান হয়েছে, তারা এভাবে পিটিয়ে পিটিয়ে লাথি দিয়ে দিয়ে পানিতে ফেলে দিচ্ছে। মানে আমাদের যে ধর্মনিরপেক্ষতা, আমাদের যে সেকুলারিজম, আমাদের সুফিবাদ, আমাদের মাইজ ভান্ডারি, আমাদের লালন জারি সারি কোনো কিছুকেই রাখছে না, আমাদের সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। মুক্তিযুদ্ধ তো করেছেই, করছেই। তার মানে কি এটা হতে থাকবে যতদান না রেজিস্ট্যান্সটা আমাদের সাধারণ মানুষের ভিতর থেকে এগুলো আসে? হতে থাকবে, হতে থাকবে, নিশ্চিত হতে থাকবে, আরো বেশি বাড়বে, আরো হবে, খারাপ হবে, যতদিন না আমরা, আপনারা এর পাল্টা আঘাত আনবে। আপনারা যদি নানা জায়গায় বসে থাকেন এবং অপেক্ষা করেন যে ভারত গিয়ে আপনাদের জন্য সবকিছু করে থাকবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা।
আপনাদের রাস্তায় বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, যার কাছে যা আছে তাই নিয়ে নাও, এইটা আপনাকে এখন আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এইটা না করতে পারলে কিচ্ছু হবে না, এটা আমি বলে দিচ্ছি। তো এইটা নিয়ে কিছু করার নেই, কোনো উপায় নেই। আপনাকে রাস্তায় নামতে হবে, রাস্তায় নামলে সেরকম একটা যদি কোনো সিচুয়েশন তৈরি হয় তখন ভারত ইন্টারভেন করতে পারে। তার আগে করা সম্ভবই না। তার আগে এটাই চলতে থাকবে এবং এইভাবেই তিনি চলবেন, এভাবেই তিনি ক্ষমতায় রাজত্ব করবেন। একটা লোক বিনা নির্বাচনে এতকাল ক্ষমতায় আছেন, 9 মাসে একটা দেশ স্বাধীন হয়, বাংলাদেশ, আর উনি আছেন 14 মাসের ওপর। হ্যাঁ, উনি তো অত বড় বিপ্লব করে ফেলেছেন যে 9 মাসের স্বাধীনতার যুদ্ধকে তিনি হারিয়ে দিয়েছেন। ফলে তার তো একটা ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা হচ্ছে আপনাদের দেশের নিয়ম অনুসারে কেয়ারটেকার সরকারকে মেরে না তাড়ালে তারা যায় না, তারা যাবে না। আপনি বিদেশ থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, ফ্রান্স থেকে, যেখান থেকে বসে যাই করুক, অত আক্ষেপ করুক, ওই রাস্তায় নেমে না নামলে কিচ্ছু হবে না বাংলাদেশে। এই বিষয়ে পরিষ্কার স্পষ্ট কথা আমার। এখান থেকে বসে কিচ্ছু করা যাবে না। তাহলে দাদা, আপনাদের দেশে যে রাজনীতি, আমি শেখ হাসিনার কথা বলছি না, শেখ হাসিনার তো জীবনেরই নিরাপত্তা নাই কোনো, মানে ভয়ঙ্কর, ওনার কথা বলছি না, এমনিতে যে আপনাদের দেশে যে রাজনৈতিক আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা আছে অনেকে শোনা যায়, আমি অবশ্য জানি না, আমার কারোর সাথে কথা হয় না এরকম, তারপরে কর্মীরা ওনাকে আছে শোনা যায়, তারপরে আরো আশেপাশের দেশে আছে, নেপালে বা কোথায় কোথায়। তো তাদের তাদের তো তাহলে যেতে হবে, বিশেষ করে নেতাদের তো যেতে হবে। অবশ্যই সেটা একটা, আপনি বলতে পারেন এটা সঠিক প্রশ্ন করেছেন। আমার মনে হয় ভারত সরকার এই মুহূর্তে সেই ধরনের একটা আলাপ আলোচনা করছেন, যাতে এইসব নেতারা ফিরতে পারে এবং সেখানে গিয়ে সেখানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারেন। যে ভোটের কথা বাদই দিলাম, ধরা যাক এই ভোটে অংশ নিলেন না, কিন্তু পরবর্তী ভোটে যাতে অংশ নিতে পারেন, কিন্তু তাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড যাতে করতে পারেন, সেরকম একটা পথ খোঁজার চেষ্টা চলছে। এটা ঘটনা। ভা- ভারত ভারত সরকার করছে সেরকম একটা ভারত পদ। সরকার আর কি করবে? আর তো কেউ করবে না, ভারত ছাড়া তো কেউ করবে না। আপনাদের তো সাহারা একমাত্র ভারত, এছাড়া তো কেউ করবে না। সেটাও ঠিক। আর তো কাউকে দেখছি আমি জানি না আর কেউ করবে কিনা এখন। আগে যেমন রাশিয়া করেছিল, রাশিয়া কতটা আগ্রহী, দেখা যাক। পুতিন আসছে ভারতে 5 তারিখ। শুনলাম যে আপনাদের এখানে যাচ্ছেন পুতিন, হ্যাঁ, পরীর 7 তারিখে, রাইট? হবে। হুম। না, 4-5। 4-5, হ্যাঁ। 4-5, 4-5 তখন পুটিনের সঙ্গে কথা হবে, তখন হয়তো নিশ্চয়ই কিছু এই ব্যাপারেও কথা হতে পারে। বাংলাদেশে, মানে আসলে তো কথাটা সত্য যে, হ্যাঁ মানে এটাও একটা আশার কথা যে অ্যাটলিস্ট কথাবার্তা করে যে আমাদের নেতারা এখন বাংলাদেশে গিয়ে মানে ঘর থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে ধরে, আপনি তো দেখছেন কি করছে এখন তারা। শেখ হাসিনা, কামাল সাহেব ওনাদের রায়ের পরে এখন ইয়া ওইটাকে কি বলে, হাসানুল হকিনুর ইয়াও বিচার কার্য ওনারা শুরু করলেন, দেখলাম। মানে ওনারা ধরে ধরে মুক্তিযোদ্ধাদের পেছে পেছে এইগুলো করছেন, তাহলে তো নেতারাও যারা আছে তারাও যে যাবে, গেলেই তো ধরে ফেলবে, ধরে জেলখানায় দিয়ে আইসিডি মামলা। হ্যাঁ, তাই তো নিরাপদ নিরাপদ রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া ছাড়া তো কোনোভাবেই তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। সম্ভব দাদা, আসলে তো সম্ভব না। না, সম্ভব নয় তো, সম্ভব নয় তো, সেটা জানি সম্ভব নয়। সম্ভব নয় যখন ফ্যাসিস্ট শাসনের সময় যেভাবে মানুষ কাজ করে থাকে, ভিয়েতনামে যখন আমেরিকা রিপ্রেশন চালিয়েছিল তাতে ভিয়েতকংরা যেভাবে করেছিল, এটা তো পৃথিবীর বহু মুক্তিযুদ্ধের ইতিহাস আছে। আমার মনে হয় বাংলাদেশ আর একটা মুক্তিযুদ্ধের অপেক্ষায় আছে। অপেক্ষায় আছে মনে হচ্ছে দাদা, এছাড়া বোধহয় আমাদের। বুঝলে? না, এছাড়া কিছু পথ নেই, এছাড়া কোনো পথ নেই। আমাদের তো একজন সাংবাদিক, তো আপনি নাম জানেন হয়তো, সুবীর ভৌমিক, তিনি তো বলছেন আওয়ামী লীগকে অস্ত্র তুলে ধরা উচিত এখন। হ্যাঁ, সুবির দা। অস্ত্র, হ্যাঁ, ও বলছে অস্ত্র তুলে ধরে পাল্টা প্রতিরোধ করে দেওয়া দরকার, অস্ত্র তুলতে বলছে। কারণ এছাড়া তো আপনার হাতে আর কিছু নেই করার। আপনাকে যদি কাজই না করতে দেয়, রাজনৈতিক কর্মকাণ্ড করতে, আপনি কতক্ষণ টেলিভিশনে ভাষণ দিয়ে চলবেন? তাই না? আপনাকে অস্ত্র তুলে ধরে করতে হবে, পাল্টা আক্রমণ করতে হবে। এটা হচ্ছে সুবীর ভৌমিক দেখলাম বলেছে। এখন এটা যদি নিয়তি হয় তো কিছু করার নেই, মানে এটাই হতে পারে আর কি।
সেই জন্যই বলছি আর একটা মুক্তিযুদ্ধ। হ্যাঁ, মানে আরেকটা মুক্তিযুদ্ধ আসলে আমার মনে হয় এটা অবশ্যম্ভাবী, এটাকে এড়ানোর আহ, ভয়ঙ্কর রক্তপাত এড়ানোর বোধহয় মানে এটা কিভাবে কি হবে, মানে এরকম সিচুয়েশনে পড়ে নাই বাঙালি জাতি 54 বছরে। সো ভয়াবহ না অবস্থা না, এরকম। সে তো ঠিকই। ওই যে মজার ব্যাপার জানেন দাদা, ওই দিন আমি একটা দেখছিলাম, একজনের ভিডিও দেখছিলাম। উনি ফট করে বলে ফেললেন যে বাংলা আওয়ামী লীগের অবস্থা ওই যে 13 তারিখের লকডাউন, 17 তারিখের শাটডাউনের ওখানে, বলে আওয়ামী লীগ হচ্ছে আম, নিষিদ্ধ সংগঠনগুলো যেটা সন্ত্রাসী সংগঠন, ওরকম সংগঠন। মানে একটা, আপনি কোন দিকে যাবেন, মানে মনে হচ্ছে কি একটা ঘরের ভিতরে কেজের ভিতরে আটকে ফেলেছে, কোনোভাবেই নিঃশ্বাস নিতে দিতে চাইছে না। তো এত বড় একটা জনগোষ্ঠীকে এই যে মানে এখনো গার্ডিয়ান বা কোনো একটা পেপার ইয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে এসছে যে 48% পপুলারিটি, 48% বোধ হয়, মানে পপুলারিটিতে, বা 51% আওয়ামী লীগ কে পপুলার দল। তো সেখানে এত মেজরিটি সংখ্যক মানুষের যে দল, যাকে চায় যে বাংলাদেশের মানুষ, সে মানুষকে আপনি সন্ত্রাসী সংগঠন বলছেন, সে মানুষকে ব্যান করে দিচ্ছেন, সে মানুষ, সেই দলটাকে আপনারা রাজনীতি তো দূরের কথা, ফুটস্টেপে আপনি ফেলার মতো সুযোগ নেই বাংলাদেশের মাটিতে। তাহলে এটা তো একটা ভয়াবহ অবস্থা দাদা, মানে। এবং আমাদের মিত্র শক্তিও দেশ রাষ্ট্র, আমি তো কিছুই বুঝতে পারছি না। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ, বঙ্গবন্ধু কি এমন অপরাধ করে ফেললো দাদা? একটাই অপরাধ, একটাই অপরাধ আপনাদের নিশ্চিত আপনাদের না নামলে কিচ্ছু করেন, আপনাদের জীবন যাবে, জেলে ধরে নিয়ে যাবে, হুম। সব ঠিক কথা, কিন্তু নামতে হবে। এই যে এইভাবেই তো বিপ্লবী মুক্তিযোদ্ধারা নেমে থাকে, এভাবেই নেমে থাকে। ভারত স্বাধীনতার হওয়ার আগেও তারা ফাঁসির মঞ্চে তাদের জীবন দিতে হয়েছে। কোনোভাবে কেউ আপনাকে ক্ষমতা স্বেচ্ছায় তুলে দেবে না, আপনার অধিকার আপনাকে কেড়ে নিতে হবে, তাছাড়া কোনো পথ নাই, সোজা কথা, কোনো পথ নাই। আপনার অধিকারকে আপনি যদি কেড়ে নিতে না পারেন, তাহলে আপনি বসে বসে আক্ষেপই করে যাবেন সারা জীবন, কিছু করার নেই। আপনাকে বই বলছি, আন্দোলন সমস্তটার উপায় হচ্ছে একমাত্র আন্দোলন। আর এখন যা পরিস্থিতি, তা সত্যি সত্যি হচ্ছে সশস্ত্র আন্দোলন, হ্যাঁ, অনেক সময় তাছাড়া কোনো পথ নেই। তৃণমূল রেডি, বাংলাদেশের মানুষ রেডি। এখন সত্যি কথা বলতে আপনার আমাদের 64টা জেলা অ্যাটলিস্ট নেতা তো দরকার, গাইড করবে, যে আমাদের নেতৃত্ব দিবে। একটা নেতা তো মানে এই জেলাগুলোতে তো নেতৃত্ব দরকার, এটা তো সত্যি না? না না, তৃণমূল আগে কিন্তু থেকে রেডি নেতা আছে। তৈরি হয় না, আগে থেকে নেতা তৈরি হয় না, নেতা আন্দোলন থেকেই নেতা তৈরি হয়, আন্দোলনে বুঝতে পারলাম নামলে এটাও। নেতা তৈরি হয়। কি ধরুন আপনি যদি এটাকে মানে এই আন্দোলনটাকে শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনটাকে যদি আপনি এটা প্রতিবিপ্লব বলে থাকেন, সে আন্দোলনের নেতা কি ছিল? কোন একজন নেতা ছিল কি? ছিল না তো। তাহলে শেখ হাসিনার মধ্যে পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছে, তাই না? কে সেখানে নেতা অর্থ ছিল? ছিল, ডিজাইন ছিল, অনেক না, বছরের চেষ্টা ছিল। অনেক ছিল, সবই দেশে সব জানা ছিল তো, অজানা তো কিছু ছিল না, তবে জানা ছিল সবই। এগুলো অজানা হঠাৎ ঘটেছে এরকম তো কিছু নয়, সবটাই জানা ছিল। কিন্তু সেগুলো তো ঘটেছে কোন নেতা ছাড়াই তো ঘটেছে। কে নেতা সেই আন্দোলনে? তারা যদি একটা 15 বছরের সরকারকে হটিয়ে দিতে পারে নেতা ছাড়া, তাহলে আপনারা নেতা ছাড়া এই সরকারকে কেন হটাতে পারবেন না? এটা একটা ভালো কথা বলেছেন, আমি আমার নেক্সট ইয়াতে বলবো তো এটা জুলাই নতুন দিক থেকে হলো। আগস্ট পর্যন্ত যারা আন্দোলন করলো তাদের কে, তারা আজকে কেউ কেউ মন্ত্রী হয়ে বসে আছে, সব ঠিক, একজন কি, বহু নাম, তাই না? একজন কোন একটা নেতার নাম বলে তো, যে নেতৃত্ব দিয়েছিল, কেউ একজন নেতার কোন নাম নেই। আপনি ধরুন নেপালেও পট পরিবর্তন ঘটে গেছে, একজন নেতার নাম জানেন? কারণ নেতার নাম জানা যায় না। কিন্তু ঘটে গেছে, তার কারণ ওইটাই পথ, পথ ছাড়া কোনো রাস্তা নেই। মানে আপনার আপনার কথা মতো হ্যাঁ, যে অ্যাটলিস্ট আপনারা, ভারত সরকার চেষ্টা করছে যেন রাজনৈতিক একটা নেগোসিয়েশন করার, যে বাংলাদেশে যার যেসব নেতারা
আপনাদের ভারতে আছে বা বিভিন্ন জায়গায় আছে, তাদের যেন দেশে যে নিরাপদে থাকতে পারে এবং তাদের দৈনন্দিন কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, এটা একটা বোঝা গেল। এবং আরেকটা বললেন যে আসলে আমাদের কেই ঘুরে দাঁড়াতে হবে, তাহলে হয়তো আমাদের মিত্র রাষ্ট্ররা আমাদের আম, আহ, আমাদের সাহায্য সাহায্যে এগিয়ে আসতে পারবে। আরেকটা প্রশ্ন মাত্র আমাকে একজন জানতে চাইলেন যে আমেরিকা সহ পশ্চিম বিশ্ব কি পরিবর্তন লক্ষ্য করা যায় আমাদের দিকে একটু? আমার কাছে মনে হতো, এটা আমারও প্রশ্ন, যে আহ, মনে হতো যেন শেখ হাসিনা রিজিমের বিরুদ্ধে পশ্চিমারা একটু কঠোর ছিল। ইদানিং কি একটু নমনীয়, বিশেষ করে সবাই মনে করছে আমরা যে এই রায়টা হওয়ার পরে, এরকম একটা অবৈধ অপ্রহসনমূলক রায় হওয়ার পরে। প্রথম কথা হচ্ছে পশ্চিমা দেশগুলো কখনই কোনো ফাঁসিতে কোনো সায় দেয় না। না। ফাঁসিতে সায় দেয় না, তারা বলেছে যে বিচার হোক, সবকিছুই হোক। যে ধরুন জাতিসংঘের রিপোর্টের কথা উল্লেখ করা হয়, সেই জাতিসংঘের রিপোর্টের প্রথম দুটো লাইনেই লেখা আছে যে জুলাই মাস থেকে 15ই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে। 15ই আগস্ট মানে কি? 5ই আগস্টে তো শেখ হাসিনা নেই। তো 5 থেকে যে 15ই আগস্ট, এই হত্যাকাণ্ডের দায় কে নেবে? যদি প্রথম দিকের হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে 5 থেকে 15 আগস্ট সেই হত্যাকাণ্ডের দায় কে নেবে? সেটা ইউনূসকে নিতে হয়। তাহলে ফাঁসি যদি শেখ হাসিনার হয়, ফাঁসি কেন ইউনূসের হবে না? যদি ফাঁসি দিতে হয়, তাহলে ফাঁসি শেখ হাসিনার দেওয়া হয়েছে, তাহলে ফাঁসি তো ইউনূসের হওয়া উচিত না? কারণ তারপরেও তো হত্যাকাণ্ড ঘটেছে। তারপরেও তো বহু পুলিশ কর্মচারীকে হত্যা করা হয়েছে, বহু সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, বহু আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা হয়েছে, সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে। তো সেই হত্যাকাণ্ডের দায় কে নেবে? আর বাংলাদেশ সরকার তো গেজেট বিজ্ঞপ্তি করে জানিয়েছিল 836 জনের মৃত্যু। তা 836 জনের মৃত্যুর তো অনেকে কাউ পরে পরে দেখলাম তারা আবার ফিরেও এসছে জীবন্ত। ফিরেও এসছে। ফিরেও এসছে। অথচ জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে 1400। হঠাৎ 1400 সংখ্যাটা এলো থেকে কোনো পরিষ্কার নয়। তাদেরকে যেটা বলা হয়েছে সেই তারাই লিখে দিয়েছেন। তাদের তাদের কিন্তু ম্যান্ডেট ছিল 15ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড দেখা। তো 5ই আগস্টে যদি শেখ হাসিনা না থেকে থাকে, তারপরের হত্যাকাণ্ড গুলো কে করলো? শেখ হাসিনা ভারতে থেকে বসে করলো? সুতরাং এই কারণেই পশ্চিমা শক্তি, আপনি বলতে পারেন যে পরবর্তীতে তাদের মধ্যে উদার রাজনৈতিক চেতনা, মানবাধিকার সম্পর্কে সচেতনতা, এইসব কারণে তারা বুঝছেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকে মানে একতরফা ঘটছে, এটা তারা বুঝতে পারছে না। ভবিষ্যতে মত বদলাবে কিনা আমি জানি না। লক্ষ্য করলে একটা জিনিস দেখলাম যে শেখ হাসিনা যে সাক্ষাৎকারও দিয়েছেন, সাক্ষাৎকারে তিনি পশ্চিমা শক্তিকার দায়ী করেন। না। হয়তো তিনি বুঝতে পারছেন, কৌশলগত দিক হতে পারে। হয়তো মনে হচ্ছে এই মুহূর্তে সমস্ত আক্রমণের বর্ষামুখটা ইউনূসের দিকেই থাকা উচিত, এখানে আর কোনো ফ্রন্ট খোলার দরকার নেই। সেই কারণে হয়তো তিনি বলছেন না, এবং আমার মনে হয় এটা সঠিক, তার সিদ্ধান্ত, কৌশলটাও সঠিক, আমি এটা সমর্থন করি। এবং দেখা যাক ইউনূস সরকারের ওপর এই জন্য কোনো প্রভাব বা চাপ সৃষ্টি করা যায় কি যায় না। তবে ইউনূস তো চাপে আছে, এটা ঠিকই, এবং এর সঙ্গে এটাও ঠিকই, একদিন না একদিন অবস্থার পরিবর্তন ঘটবে। এটা ঘটনা, আমি সময় বলতে পারবো না, কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী ঘটবেই। যেটা অনেক চলছে ধন্যবাদ। এটা ঘটবে। অনেক ধন্যবাদ দাদা। আর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে যদি একটু বলেন যে এই যে খালেদা জিয়া অসুস্থ, ওনার ছেলে হ্যাঁ, আসতে পারবেন না, উনি তো একমাত্র সন্তান বেঁচে আছেন, আরেকজন ছেলে তো মারা গেছেন। এবং বিএনপির যে রাজনীতি, বিএনপির যে রাজনৈতিক অবস্থা, বিএনপিও তো খুবই খারাপ অবস্থা। জামাতের নেতারাও মিটিং করে বলেন যে বিএনপি, এবং মানুষও নাকি বলে যে বিএনপি চাঁদাবাজি করে, ওই করে, মানে ইমেজ সংকট প্লাস নেতৃত্ব সংকট। তারেক রহমান যদি দেশে না যেতে পারে, আপনার কি মনে হয় প্রধান দুই দেখুন, রাজনৈতিক দলের? আপনি এই চাঁদাবাজির প্রসঙ্গটা যখন তুললেন, তখন আপনাকে বলি যে যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশে, যে এখন বিএনপি তো বটেই, এমনকি থানার স্থানীয় মানে যারা পুলিশ অফিসার, আমি অন্তত আপনাকে বলতে পারি যে বকশীগঞ্জ বলতে জায়গাটা, আমার কাছে একজন নালিশ করলো আর কি,
একজন কোন হিন্দু ব্যবসায়ী তার উপরে চাঁদাবাজির মানে চাপ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তা না হলে তার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হবে। কারণ খুনের মামলা দেওয়ার অর্থ হচ্ছে এখন তো কোনো জামিন হয় না। ফলে বেচারি, তাই তিনি যদি কোনো টাকা পয়সা না দেন তাহলে তার বিরুদ্ধে খুনের মামলা হবে, এবং সেটা ওসি করছেন, এবং ওসি বলছেন, অফিসার ইনচার্জ বলছেন আমাকে বিএনপি নেতারা চাপ দিয়ে করাচ্ছে। তিনি আবার তার দায় এড়াচ্ছেন, অথচ তিনিই কিন্তু করছেন। এই যে বিএনপির অবস্থা, এই যে পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেই কারণে আপনি যেটা বললেন তার আগের প্রশ্নটা, যে খালেদা জিয়া, আমি প্রথমতই তার সুস্বাস্থ্য কামনা করব, তিনি যাতে সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসেন সেটা আমার কামনা থাকবে। কিন্তু তার পুত্র যে আসতে পারছেন না, এটাই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, এটাই হচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা। যে একজন এর প্রভাবশালী নেতা তিনি দেশে ফিরতে ভয় পাচ্ছেন। আমি শেখ হাসিনা তো ফিরতে চান, কিন্তু তিনি ফিরতে ভয় পাচ্ছেন। তিনার ফেরার কথা নিশ্চয়তা নেই, তার জীবনের নিরাপত্তা নেই, নিশ্চয়তা নেই। আমি অনেক জায়গায় বলেছি যে আমার নিজের ধারণা তিনি তখন সংবাদ প্রকাশিত হচ্ছিল তিনি গুলশানে বাড়ি দেখা হচ্ছে, ওখানে ফিরে যান, আমি বললাম সব বোগাস, আদতে তিনি ফিরবেন না, এটা সম্ভব বুলেট না, প্রুফ কারণ তার গাড়ি চাচ্ছে এরকম শুনছিলাম। জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে, সংশয় আছে। যদিও প্রেস সচিব আজকে বলেছেন তাকে কেউ বাধা দেয়নি, তিনি আসতেই পারেন। আর প্রেস সচিব কি, দেশটা যে কে চালাচ্ছে কেউ তো জানে না। দেশটা যে কে চালাচ্ছে, কে কোথায় চালাচ্ছে, এই যে মব এই ভায়োলেন্স প্রসঙ্গে দাদা চলছে। আমার আসলে শেষ হয়ে যাওয়ার কথা, আমি জাস্ট আরেকটা বিষয় আপনার অ্যাড্রেস করতে চাই। চট্টগ্রামের, এটা আমি একটা বাংলাদেশের প্রথম সারির খবরের কাগজ থেকে নিয়েছি। চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমানকে থানায় বসে চট্টগ্রাম 1 আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান বলেন উনি প্রয়োজনে নির্বাচন বা ওই সময় উনি মানে গোয়েন্দা টিম দিতে পারবেন, ওনার কাছে গোয়েন্দা টিম আছে, চাইলে লজিস্টিক সাপোর্ট দিবেন, পুলিশ লাগলে পুলিশ দিবেন, এবং সেটা যেন জামাত শিবিরের লোকই উনি হয় সেইভাবে ব্যবস্থা যেন করা, এবং ওনার কাছে লোক আছে উনি দিবেন। এটা উনি একজন জামাতের প্রার্থী যিনি নাকি একজন ওসিকে তার থানায় বসে বলছেন, এবং লোকগুলো এই পুলিশ গোয়েন্দা সংস্থার লোক হবে, জামাত এবং শিবিরের লোক। আপনি কি ভয়াবহতাটা দাদা বুঝতে পারছেন? মানে আপনি তো জানেনই সব, মানে এত হ্যাঁ। তারেক রহমানের জন্য তো সিকিউরিটি কেন, সবার জন্যই তো একটা হম। ভালনারেবল আমি তো সিচুয়েশন বললাম আছে। যে একজন ওই ব্যবসায়ীকে এবং হিন্দু ব্যবসায়ীকে তার উপর চাপ দেওয়া হচ্ছে, সে যদি টাকা না দেয় তাহলে তার বিরুদ্ধে খুনের মামলা হবে। খুনের মামলা হয়ে যাবে। এবং খুনের মামলা করে দিয়েছে কাউকে, কারো বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে করেও দেওয়া হয়েছে 14-16 মাস বাদে। উনি যদি খুনের জন্য অভিযুক্তই হন তাহলে প্রথম দিনই হওয়ার কথা ছিল না, ওটা 14 মাস পরে গেল। এই কারণেই যে চাঁদাবাজি, এবং এই কারণে বিএনপির ভাবমূর্তিও কিন্তু আমার মনে হয় বিএনপি নেতৃত্বের এটা ভেবে দেখা উচিত, শীর্ষ নেতৃত্বে। তারা কিন্তু কিছুতেই এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা তাদের প্রতি কিন্তু এই কারণেই কিন্তু আমার ধারণা হচ্ছে মানুষ বিরক্ত হয়ে শেষ পর্যন্ত না যেভাবে বিশ্ববিদ্যালয় জামায়াতকে জিতিয়েছে শিবিরকে, সেভাবে না তারা সেই পক্ষে চলে যায়। এটা আরো ভয়াবহ মানে একটা সমস্যার দিকে কিন্তু দাদা আমার বাংলাদেশ প্রশ্ন এগিয়ে তো যাচ্ছে। সেটা ছিল না, আমার প্রশ্ন যেটা আমি জানতে চাই যে এতই যদি হবে যে জামাতের ইমেজে কোনো সংকট নাই, আমার জামাত খুব ভালো ইমেজ নিয়ে চলতেছে মানে কম্পেয়ারিং টু বিএনপি, তাহলে জামাতে তো নির্বাচনের বিষয় নিয়ে এই যে বলতেছে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য লোক দিব, গোয়েন্দার জন্য লোক দিব, মানে জামাত কেন তারপরেও নিশ্চিত নয়, কেন নিশ্চিত নয় যে তাহলে নির্বাচনে আসুক নিশ্চিত তাদের নয়, পাবলিক যদি একটাই চায় একটাই কারণে যে একটাই কারণে আওয়ামী যে লীগকে নিয়ে। কোনোদিনই যে জামায়াত, না না, কোনো কারণেই জামায়াতের পক্ষে তো বাংলাদেশের মানুষের এটা একটা বড় বিষয়, তাদেরকে এই জন্যই শ্রদ্ধা জানানো উচিত। কোনোদিনই তারা জামায়াতের মতো উগ্রপন্থী কোন দলকে সমর্থন করে। এটা বাংলাদেশের মানুষের একটা মানে সত্যিকারের একটা তাদের বোধ উপলব্ধির জন্য তাদেরকে সম্মান জানানো উচিত এবং তাদের শ্রদ্ধা করা উচিত। তারা কখনোই যাবে, জামায়াত চেষ্টা করছে মরিয়া হয়ে তার ভাবমূর্তি কাটানো, কিন্তু তা সত্ত্বেও এটা নিশ্চিত যে জামায়াত জামায়াত জোর করে যদি না হয়। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এই অ্যানালিসিসটা তো হওয়া উচিত ছিল, যেটা হয়নি। কি করে এতগুলো বিশ্ববিদ্যালয় শিবিরের লোকেরা জিত, যারা আন্দোলন করলো শেখ হাসিনাকে সরালো, তারা একটাও আসন পেল না, কেন?
তাহলে জেএনজি ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনা আজকে পলাতক। তো সেই ছাত্র আন্দোলনের নেতারা একটাও কেন সিট কেন পেলেন না? এটা তো একটা তদন্ত, একটা একটা সমীক্ষা হওয়া দরকার ছিল, তাই না? সেই সমীক্ষাটা হয়নি। এনিওয়ে, যাই হোক, বাংলাদেশ এখন খুবই কঠিন সংকটের মধ্যে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি জানি ভবিষ্যৎ উজ্জ্বল। একদিন না একদিন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এদেরকে প্রত্যাখ্যান করবেন, এবং নিশ্চিত যে আওয়ামী লীগের মতো একটি দলকে তারা আবার ফিরিয়ে আনবেন ক্ষমতায়। অনেক ধন্যবাদ দাদা, আপনি সময় দিলেন। আশা করি আপনার সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।